পুরাতন বৎসরের জীর্ণ ক্লান্ত রাত্রি, ওই কেটে গেল ওরে যাত্রী। তোমার পথের পরে তপ্ত রৌদ্র এনেছে আহ্বান, রুদ্রের ভৈরব গান। দূর হতে দূরে বাজে পথ শীর্ণ তীব্র দীর্ঘতান সুরে, যেন পথহারা কোন বৈরাগীর এক তারা। নমস্কার বন্ধুরা, আজ 1431 সাল। আজ আমরা এই পয়লা বৈশাখের সকাল 6টায় চ্যানেল ভিশনের স্টুডিওতে বসেছি সবাই মিলে আড্ডা মারতে। আমরা আজকে যারা উপস্থিত আছি তারা মূলত যুগসাগ্নিক পত্রিকার সম্পাদক মণ্ডলী। আপনাদের সঙ্গে সবার আলাপ করিয়ে দিই। আমার সর্বদক্ষিণে বসে আছেন আমাদের সম্পাদক মণ্ডলীর অন্যতম সম্পাদিকা, সুগায়িকা, কবি ইন্দ্রাণী বিশ্বাস মণ্ডল। তারপর বসে আছেন আমাদের সম্পাদক মণ্ডলীর অন্যতম সদস্য সঞ্জয় গুহ ঠাকুরতা, তাই তো? নমস্কার। তারপর বসে আছেন আমাদের একজন অতিথি আজকের দিনের, তিনি হচ্ছেন আমাদের সব্বার প্রিয় মৌসুমী লাহিড়ী। মৌসুমী লাহিড়ী একজন কবি, সঞ্চালিকা এবং আবৃত্তিকার। আমাদের তারপর বসে আছেন বিখ্যাত আবৃত্তিকার, আমাদের খুব ভালোবাসার মানুষ, শ্রী সুব্রত রায়। তারপর বসে আছেন আমাদের যুগসাগ্নিক পত্রিকার একজন অন্যতম স্তম্ভ, সম্পাদক মণ্ডলীর সদস্য শ্রী চিরন্তন বন্দ্যোপাধ্যায়। নমস্কার। এবং তারপর আমাদের সবার প্রিয়, এখানে যারা বসে আছি যুগসাগ্নিক সম্পাদক মণ্ডলীতে সবচাইতে পুরনো সম্পাদক মণ্ডলীর সদস্য শ্রীমতী মমতা ভৌমিক, ইনি বিশিষ্ট কবি। তো আজকে আমরা এখানে আড্ডা মারব এবং সেই আড্ডার ফাঁকে ফাঁকে আমরা একটু গান, আবৃত্তি, কবিতা এগুলো সব শুনে নেব। আজকের দিনে এই যে আমরা বসেছি এখানটায়, আজ পয়লা বৈশাখ। তো তোমাদের কি মনে হয় যে ভোরবেলায় তোমরা এসে সবাই বসেছো, এটা তো তোমাদের ঘুম ভেঙে উঠতে হয়েছে সবাইকে? আমার তো মনে হয় 4টা সাড়ে 4টার সময় ঘুম ভাঙতে হয়েছে। এত ভোরবেলা অনেকদিন পরে ওঠা আর কি। আমার ওঠাই হয় এই টেনশনে। যাই বলো, এই ভোরবেলার কিন্তু একটা সুচিতা আছে, তাই না? আর এই যে ভোরবেলায় যে আমরা সব একসঙ্গে মিলিত হয়েছি, আজকে একটা সূচির দিন, পয়লা বৈশাখ, বাঙালির নতুন বছরের প্রথম দিন। তাতে আমরা সবাই কিন্তু সাজগোজ দেখেই বুঝতে পারছেন যে আমরা সবাই একটা সূচি মনের ভেতর থেকে এসেছি এখান থেকে। তো কাজেই আমি আজকের আর এই সময়টুকু আর প্রলম্বিত করব না, আমি সোজাসুজি চলে যাব ইন্দ্রাণীর কাছে। ইন্দ্রাণী একটি গান দিয়ে আজকের এই আমাদের যে বৈঠক, সেই বৈঠকটির মাত্রা পেতে দেবে। আমি পূজা পর্যায়ের একটি গান গাইছি। ধ্বনিল আহ্বান মধুর গম্ভীর প্রভাত অম্বর মাঝে, দিকে দিগন্তরে ভুবন মন্দিরে শান্তি সঙ্গীত বাজে। ধ্বনিল রে, ধ্বনিল রে।
বাহ 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 বাহ, খুব সুন্দর। খুব সুন্দর, সকালটা ভরিয়ে দিলে। ভালো লাগলো সকাল মানে ওই যে বলেছিলাম যে মাত্রা বেঁধে দেবে, সেই মাত্রাটা কিন্তু আজকে সকালবেলার। আর এই যে ধনিল আহ্বান মধুর সঙ্গীত প্রভাত অম্বর মাঝে, এই যে প্রভাত অম্বরে যে এই যে সুন্দর সঙ্গীতটা বেজে উঠলো, সেটা কিন্তু আজকের দিনটাকে সূচিত করলো। তা এই যে ধরো আমি আরেকটা কথা বলি, ধরো পয়লা বৈশাখ মানেই কিন্তু হচ্ছে গিয়ে আমাদের একটা ভীষণ সুন্দর একটা স্মৃতির দিন। আমরা যারা একটা সময়কে পার করে এসেছি, শৈশবের দিনগুলো, চিরন্তন তোমার কি মনে হয় যে আমরা যে শৈশবটা মানে পেরিয়ে এসেছি, তুমি একটু বলো। আমি এটাই বলি, প্রথমে বলি যে আমরা দিনরাত বলি যে ধর্ম যার যার উৎসব সবার, কিন্তু পয়লা বৈশাখী বোধহয় এমন একটা উৎসব যেটা মানে সমস্ত বাঙালি পৃথিবীর যে কোনো প্রান্তে, কলকাতা থেকে ঢাকা, টরেন্টো থেকে বস্টন, সমস্ত জায়গার সমস্ত বাঙালিদের উৎসব এটা। তো সেটা তো একটা বড় ব্যাপার আর কি। আর আমাদের ছেলেবেলায় যেটা আমি সবচেয়ে এখন এসে মনে হয় যে যেটা পাই না, সেটা তো অবশ্যই হালখাতা। হালখাতার যে ব্যাপারটা ছিল সেটা বোধহয় এখন খুবই কম জায়গায় এসে গেছে। কিছু কিছু জায়গায় হয় বই কি সোনার দোকানে বা অন্যান্য জায়গায়, কিন্তু সেই প্রাণের যে ব্যাপারটা, মানে পাড়ার দোকানের যে মানে ওই ঠান্ডা সিঙ্গাড়ার মানে বোঁদে বা মানে দানাদারের যে মজাটা ছিল, মানে গেলে একটা ক্যালেন্ডার, যত পয়সা দাম দিয়ে কিনা হোক একটা জিনিস, ক্যালেন্ডার একটা দেবে, ক্যালেন্ডার পাওয়ার একটা নেশা ছিল। ওই একটা জিনিস আর কি, ক্যালেন্ডার পেতে হবে, একটা মিষ্টির প্যাকেট পেতে হবে। ঠান্ডা, হ্যাঁ অবশ্যই ঠান্ডা সেটা হোক, কিন্তু বাড়িতে এনে যখন আমরা সবাই মিলে খেতাম, ধরো 5টা দোকানে আমরা হপিং করেছি, 5টা 6টা দোকানে 5টা 6টা ক্যালেন্ডার, 5টা 6টা মিষ্টির প্যাকেট, এগুলো এনে যখন নাকি বিভিন্ন রকম মিষ্টিগুলো, এই তুই কোনটা খাবি, তুই কোনটা, আমি ওটা খাবো, আমি সেটা খাবো, এই যে ব্যাপারটা হতো। কোন দোকানে যদি বাই চান্স ফিশ চপ বা ফিশ ফ্রাই দিত, তাহলে তো কোনো মানে কথাই নেই, সে তো বিরাট ভালো দোকান। সেটা আবার আমার মনে হয় আমাদের বিগত যৌবনের থেকে এসছে, এই ফিশ চপ ফিশ ফ্রাই গুলো। ঠিক আছে, তা সঞ্জয় বল। আরেকটা জিনিস দেখা যেত আমাদের সময়, আমরা নতুন জামার প্রতি একটা প্রচুর নতুন জামা প্যান্ট, যাই হোক একটা যদি শুধু গেঞ্জিও হতো, মানে স্যান্ডো গেঞ্জি হতো, সাথে খুব আনন্দ পেতাম যে এটা কিছু হবে আমার, হ্যাঁ এই আনন্দ। এখন আর সেই আনন্দটা নেই। এখন সবসময় মানুষ কিনছে, সবসময় সকাল বাইরে কিনছে, অনলাইন কিনছে, সবসময় কিনছে, কিন্তু ওই যে হঠাৎ পাবার আনন্দ, যে একটা কিছু বাবা দেবে, বাবার বাড়ির লোক কিছু দেবে। মানে এখন ধর আমরা, আমার ছোটবেলার কথা বলতে পারি, দিদিদের একটা এক শার্টের জামা, আমাদের ঠিক তাই হতো, আমাদের একটা ইলাস্টিক দেওয়া প্যান্ট, ঠিক আছে, একটা সুতির জামা কাপড়। আমাদের পাড়ায় কাশিবাবুর দোকান ছিল, ওই কাশিবাবুর দোকানে উনি বানাতেন, আর ওখানে গিয়ে মাপটা দেখতাম, কাছাকাছি মাপের হলে কি আনন্দ। একটু ছোট বড় ওগুলো ব্যাপার নেই, নতুন জামা এসছে। আমার মনে আছে মানে আমাদের পরিবারে বছরে 2টো নতুন জামা মাকে দিতেই হবে, একটা পয়লা বৈশাখে আর একটা দুর্গাপুজোর ষষ্ঠী। সপ্তমী অষ্টমী নবমী দশমী নতুন জামা হোক বা না হোক, আর কি ষষ্ঠীতে একটা ওই গেঞ্জি হোক যাই হোক একটা নতুন কিছু ছোঁয়াতে হবে, আর পয়লা বৈশাখে। মমতাদি, এমনকি কিছু বছর আগেও আমার মনে হয় ওই মানে যখন এই এত অনলাইন পারচেজিং গুলো শুরু হয়নি, তখন কিন্তু আমার মনে আছে যে আমি পুজোর মানে এই প্রত্যেক পয়লা বৈশাখের আগে বেশ কিছুদিন আগে ওই গড়িহাটের ফুটগুলো থেকে বাড়ির প্রতিটি মেম্বারের জন্য কিন্তু একটা ছোট ছোট যাই হোক মানে হ্যাঁ জামা কাপড়ের মধ্যে যাই হোক প্রত্যেকের জন্য কিন্তু কেনা। ঠিক আছে, আবার আড্ডা মারা যাবে। এবার বরং একটু আমরা আবৃত্তি শুনে নিই মৌসুমীর কাছ থেকে। আচ্ছা, আমি একটু ওই কালকে নববর্ষ উপলক্ষে যে কবিতা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা নববর্ষে কবিতার অংশবিশেষ বলছি। নিশে অবসান প্রায়, ওই পুরাতন বর্ষ হয় গত, আমি আজি ধুলিতলে এ জীর্ণ জীবন করিলাম নত। বন্ধু হও শত্রু হও, যেখানে যে কেহ রও, ক্ষমা করো আজিকার মতো। পুরাতন বরষের সাথে পুরাতন অপরাধ যত, ওই এলো এ জীবনে নূতন প্রভাতে নূতন বরষ। মনে করি প্রীতি ভরে
বাঁধি হাতে হাতে, না পাই সাহস। নব অতিথিরে তবু ফিরাইতে নাই কভু। এসো এসো নূতন দিবস, ভরিলাম পুণ্য অশ্রু জলে, আজিকার মঙ্গল কলস। বাহ, এই কবিতাটা তুমি করেছো না? মানে একটু এডিট করে ছোট করে পড়লাম দাদা। ভালো হয়েছে, কম্প্যাক্ট। রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা তিনি আমাদের এই স্পর্ধা দেন যে আমরা তার কবিতাকে নিয়ে অনেক কিছু করতে পারি। ঠিক আছে, একমাত্র রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা নিয়েই বোধহয় আমরা এগুলোকে করতে পারি। কোনো অনুমতি লাগে না, কোনো অনুমতি লাগে না, কারণ উনি তো ঠাকুর, ওনার তো যে কোনো কিছুই আমাদের জন্য উৎসর্গকৃত। আর আমাদের এই আজকের এই মঙ্গল কলস আমরা পুণ্য অশ্রু জলে পূর্ণ করলাম। একদম তাই, খুব সুন্দর কবিতা। মিষ্টিগুলো খাওয়া যাবে তো? খাওয়া যাবে, আপাতত তুই তাকিয়ে দেখ। কিছু তো কবিতা টবিতা শোনান, তবে প্রদীপটা মিষ্টি দেবে। এখনো কিছু শোনালি না, বল একটা কিছু বল। ঠিক আছে, একটা ছোট্ট কবিতা পড়ছি। গাছ। কতটা ব্যথা, ঠিক কতটা ব্যথা জরুরি একটা মৃত্যু ছুঁয়ে থাকার জন্য। এপারে স্নেহ মায়া মমতা বাসী হয়, ভালোবাসার আগুন সে তো কবে থেকেই চিতায় স্পর্শ করে বসে আছে। তবুও গাছ হব বলে বসে থাকি, একটু ব্যথা শিখবো বলে। বাহ, খুব সুন্দর। আজকের দিনে অ্যাকচুয়ালি আমাদের শুধু বাংলার আজকের দিনের জন্য নয়, এই যে তাপস নিঃশ্বাস বায়ে মুরমুর সুরে দাও উড়ায়ে, বৎসরের আবর্জনা যাক ভেসে যাক 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 দূর হয়ে যাক 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 এসো এসো। এই যে তাপস নিঃশ্বাস বায়ে, এই তাপস নিঃশ্বাসটা কিন্তু আমরা আরো ক্রমাগত বেড়ে যাচ্ছে আমাদের। ঠিক আছে, যে ক্রমাগত বেড়ে যাচ্ছে তার কারণ হচ্ছে গাছের অভাব। সত্যি ঠিক, আর এই যে গাছের অভাব আজকে সত্যি এটা যে বলে দেওয়ার জন্য আমাদের একটা সুযোগ করে দিল, এই জন্য ওকে অনেক ধন্যবাদ। যে আমাদের কিন্তু বৃক্ষরোপণ যুগসাগ্নিকের একটা অবশ্য কর্তব্য। আমরা কিন্তু প্রতি বছর মানে বৃক্ষরোপণ উৎসব করি, সবাই মিলে করি, সবার বাড়িতে গাছ লাগাই এবং সবাই সেটাকে ফেসবুকে পোস্ট করে অন্যদের ইন্সপায়ার করি নতুন গাছ লাগাবার জন্য। নতুন আমাদের সেই সময়টা আবার আসছে, এই বর্ষাকাল এলেই আমরা আবার সেই বৃক্ষরোপণে যাব। মরু বিজয়ের ওকে তন উড়াও হে শূন্যে। তো এই যে ব্যাপারটা সত্যি আপনাদের সবাইকেই বলি, মানে এটা আমাদের একটা এখান থেকে আমরা প্রচার করছি, এটা ধরুন যে গাছ লাগান এবং গাছ যদি না লাগান তাহলে পরে কিন্তু ভূগর্ভস্থ জল ওই গাছ সঞ্চয় করে। আমরা অনেকেই ভাবি যে মাটির নিচের জল বোধহয় গাছ টানে, যেরকম টানে সেরকম আবার গাছের জন্যই কিন্তু মাটির নিচে জলাধার তৈরি হয়, জলটা থাকে, ধরে রাখতে পারে, না হলে পর তো সমস্তটাই আর কি ভেসে যেত। তো সেই ব্যাপারটা তো গাছের মানে প্রয়োজনীয়তা মানুষ আজকে তো হাড়ে হাড়ে বুঝতে পারছে। যে এই ছেলেবেলার কথা বলছিলেন প্রদীপদা, সেখানেই বলি যে মানে আমাদের ছেলেবেলায় আমি তো বড় হয়ে উঠেছি যে জায়গাটা সেটা আধা মফস্বল বেহালা, তো সেই সময় চারিদিকে গাছপালা পুকুর খাল সবই ছিল। আর এবং লোডশেডিং, মশায়, ঘোর গরমে, পয়লা বৈশাখের দিন লোডশেডিং, কিন্তু এত কষ্ট কিন্তু হয়নি। এখন আমি একই জায়গায় এখন তার কারণ আমরা আমাদের আগে বেড়ার ঘর ছিল, আমাদের আগে এক একটা উঠোনের ভেতর 8টা 10টা 12টা করে জাম আম কাঁঠাল সবকিছু ছিল। এখন আমাদের বাড়িতে বাড়িতে ফ্ল্যাট বাড়ি করেছি আমরা, সব কটা গাছকে আমরা একদম নিংড়ে কেটে ফেলেছি। এছাড়াও এটা বলাটা আজকের দিনে রাজনৈতিক নয়, একদম সামাজিক কথা। সমস্ত গাছগুলোকে কেটে নেওয়ার জন্য ওই সমস্ত একচেটিয়া পুঁজির মানুষগুলো সমস্ত বনাঞ্চলকে দখল করছে। অবশ্যই বনাঞ্চলকে দখল করে সেখানে শুধু যে বাড়ি বানাচ্ছে তাই না, সে কেটে নিয়ে তার নিচেকার যে খনিজগুলো, সেই খনিজগুলোকে তুলে নিয়ে ব্যবসা বাড়ানোর জন্য একের পর এক বনাঞ্চলে আগুন ধরিয়ে দিচ্ছে। তো এই যে বৃক্ষের অধিকার, আমাদের দেশের যে পিছিয়ে পড়া মানুষের জল জঙ্গলের অধিকার, সেই অধিকারের যে লড়াই সেটা কিন্তু আরো তীব্র হচ্ছে দিনে দিনে এর কারণেই। এবং এই লড়াই যত তীব্র হবে আমার মনে হয় যে তত বেশি এই গাছ সংরক্ষণের
প্রভাব আমাদের উপর পড়বে এবং জলকষ্টের থেকে আমরা মুক্তি পাবো। প্রকৃতিকে তো বাঁচিয়ে রাখতে একদম। হবে না। একদম। মমতা দি একটা কবিতা বলুন। কিশোরী কিংবা কিশোরের কণ্ঠে কবিতাটা তার মাকে উদ্দেশ্য করে এই পয়লা বৈশাখের প্রেক্ষিতে আর কি পড়ে শোনাচ্ছি। কবিতার নাম আবদার। বলতে পারো মা, কেন আর শাঁখ বাজে না ঘরে ঘরে? সাঁঝের প্রদীপ তুলসী তলায় কেউ জ্বালে না প্রণাম করে? আমরা কি মা ঐতিহ্য এমনি করে ভুলে যাব? শাখা পলা আলতা সিঁদুর চলতে চলতে সব হারাবো? কোথায় গেল দত্তিদানো ঠাকুরমা সেই ঝুলি থেকে? লক্ষ্মী পুজোর নাড়ু খেতে বলে না তো কেউ ডেকে? ঘটা করে আশীর্বাদ আর প্রণামেরা কোথায় গেল? জ্যাঠা কাকার কানমলা আর আদর শাসন ভালোই ছিল। আজকে তোমার বছর শুরু, সবাইকে নাও না ডেকে। ফুলের সাজে আবার করে সাজিয়ে নেব উঠোনটাকে। শ্যামা ঠাকুর ডাক দিলে কি দেবে না আর রান্না করে? সবাই মিলে আসন পেতে জমিয়ে খাবো বসার ঘরে। মাছ পটলের দোরমা হবে এঁচোড় কিন্তু চিংড়ি দিয়ে। বছরটা হোক দারুণ শুরু হাসি ঠাট্টা গল্প নিয়ে। একটা দিনের জন্য না হয় কাছের মানুষ থাক জড়িয়ে। একটা দিনের জন্যে মাগো খুশিতে দাও মন ভরিয়ে। বাহ বাহ দারুণ, বাহ দারুণ। বাহ বাহ বাহ, দারুণ। মানে সত্যি কথাই এই যে এটা একটা যে চাওয়া, এই চাওয়াটা কিন্তু আমাদের মনের চাওয়া। এই চাওয়াটার থেকে সুব্রত তুমি কিছু বলছো না? হ্যাঁ না, না, এটাই বলতে বলছি যাচ্ছিলাম। সুব্রত হচ্ছে গিয়ে অরিজিনালি রাঢ়বঙ্গের মানুষ, আসানসোল। আসানসোলের মানুষ। তো আসানসোলের যে এই যে আসানসোলেরও কিন্তু নিজস্ব কিছু কালচার আছে। আমরা রিসেন্টলি আসানসোলে গেছিলাম এই পশ্চিম বর্ধমান কবিতা উৎসব করতে। কবিতা উৎসবে। তো সেখানে ও আমাদের সঙ্গে আবৃত্তি করেছিলেন সুব্রত। আর সেখানেই আমার সঙ্গে মুখোমুখি প্রথম আলাপ। এর আগে আমাদের ফেসবুকের আলাপ ছিল, কিন্তু ওখানে গিয়ে আমাদের মুখোমুখি প্রথম আলাপ। তো সুব্রত, তুমি তোমার আসানসোলের পয়লা বৈশাখ নিয়ে কিছু বলো না? হ্যাঁ, পয়লা বৈশাখ বলতে যেটা দিদি বলছিলেন, ঠিক ওই আবহগুলো আমাদের শৈশব থেকেই আমরা দেখে আসছি। এবং ওই যে ঐতিহ্য, বাঙালির ঐতিহ্যগুলো, সেগুলো আমরা আসানসোলে একটা মিশ্র সংস্কৃতির মধ্যে বসবাস করি। তো আপনি জানেন ওটা ঠিক ঝাড়খণ্ড লাগোয়া। তো সেই সমস্ত অঞ্চলের মানুষ যারা রয়েছেন তারা সবাই কিন্তু এই আবহাওয়াটার মধ্যে দিয়ে বড় হয়ে উঠছি এবং সবাই মিলেমিশে একেবারে একসঙ্গে নতুন বছরটাকে আমরা উপভোগ করতাম। হয়তো এখন যুগের সঙ্গে সঙ্গে কিছু পরিবর্তন হয়ে যাচ্ছে, তো সেটা তো মানিয়ে নিতেই হবে। হয়তো সেগুলো কিছু ভালোর দিকেও যাচ্ছে। ঠিক ঠিক। দিদির এই কবিতার সঙ্গে আমার একটা ছোট্ট কবিতা মনে এলো। কবিতাটা সুভাষ মুখোপাধ্যায়ের লেখা। তো সেখানেও একটা ছোট্ট মেয়ে, সে কিছু চাইছে। কি চাইছে একটু শুনি। সোনা আমার, মানিক আমার, বাছারে, কি পেলে তুই খুশি হবি, কি নিবি এই নতুন এই বছরে? আমাকে দিও খেতে, এক বাটি দুধ দিলে মাটির দুটো খেলনা দিও কিনে। বরং এক বাক্স রং আকাশে দিও ঢেলে, আর বালাই মুছে মাটিতে দিও পেতে অফুরন্ত স্বপ্ন দেখার শান্তির পৃথিবীকে। তো ভারী সুন্দর। এই কবিতাটা খুব প্রিয় কবিতা। খুব সুন্দর। এই যে এই কবিতাটা এখনকার আমাদের কিন্তু সত্যি সত্যি আমরা কি আমাদের যে পরের জেনারেশন, সেই পরের জেনারেশনকে সেই আকাশের আনন্দ, বাতাসের বোঝানো খুশি, যাবে না, ঠিক আছে, ফুলের সুগন্ধ, এগুলো কি যেরকম আমরা পেয়ে এসেছিলাম, মাঠ ঘাট তেপান্তর, পুকুর ঘাট, মানে সাঁতার কাটা, ডুব দেওয়া, ডুব সাঁতার কাটা, বছরের বিভিন্ন সময় ফুল ফোটা নানান বিভিন্ন রকম। এই বিভিন্ন আজকে হঠাৎ একটা কোকিল ডাকছিল। ঠিক, আমি বললাম ঠিক। এখন বসন্ত নয় তো এখন কেন কোকিল ডাকবে? কিন্তু এরাও পরিবর্তিত হয়ে গেছে। কোকিলরাও এখন
এই নিদাঘের বৈশাখের সময় এসে শুরুতেও ডাকে। তারা ঋতু ডাকছে। না না, আমাদের কলকাতায় বসে তো উনি ভালো বলতে পারবেন, উনি যেহেতু আসানসোলের বড় হয়েছেন আর কি। আমি এখন বাঁকুড়ায় থাকি বলে আমি খুব বুঝতে পারি যে ঋতু পরিবর্তনটা কিন্তু ভীষণ সুন্দর, ভীষণ এখনো সুন্দর। গ্রামের দিকে দেখা বোঝা যায়, যায়, দেখা যায়, ঠিক। যেটা কলকাতা শহরে বসে বা কলকাতার মানে এখন তো কলকাতা শহর বলতে এসে বোধহয় বারুইপুর থেকে ওদিকে বারাসাত পর্যন্ত। বারাসাত অব্দি, বারাসাত ডানলপ অব্দি চলে গেছে, সেখানে কিন্তু সেই পরিবর্তনটা বোঝা যায় না আর কি একেবারে। না, আমরা পরিবর্তন বুঝি ফুলে, ফুল কিন্তু এটা তো একেবারে ঠিক বলেছেন, কারণ ওই যে বাঁকুড়া পুরুলিয়া অঞ্চল আর আমাদের আসানসোলের ওই যে রাঢ়বঙ্গের অঞ্চলটাতে এই ঠিক নববর্ষের আগে পলাশ শিমুলে একেবারে ভরে ওঠে। আমি এই শিগগিরই, আমি এই পরশুদিন ফিরলাম পুরুলিয়া। আপনি তো অযোধ্যা পাহাড়ে হ্যাঁ, গেছিলেন। পুরুলিয়া থেকে ফিরলাম। আমাদের মানে ওই পুরুলিয়া জেলা কবিতা উৎসব, আমি 3 দিন ধরে ছিলাম ওখানে। পলাশ বেশিরভাগই এখন অনেকটাই ঝরে গেছে, তবু যে আগুন ওখানে ছড়িয়ে রেখেছে আকাশে পলাশ, সে আগুন বোধহয় এখনো আমাদেরকে অন্য কিছু মনে করিয়ে দেয়। আমাদের এই বাংলার বছর এই যে পলাশ- প্রকৃতি, এই প্রকৃতি এত সুন্দর, এর পরিবর্তন এত ভালো লাগে। এই যে আজকে এই যে পয়লা বৈশাখের ভোর, যখন সূর্যটা আস্তে আস্তে উঠছে, হালকা হালকা হাওয়া দিচ্ছে, আর আমি তখন ছাদে ছিলাম, আর পাখিরা চারদিক থেকে গান গাইছে, এ যেন আলাদা একটা মায়া নিয়ে আসে আমাদের সবার জন্য। সেটাই যেটা বলছিলাম আর কি, এবারে পলাশ তো একটু আগে ফুটেছে। অনেক সময় পয়লা বৈশাখের সময়ও যখন আমি বাঁকুড়ায় থেকেছি, ওই সময় মানে যখন লেট ব্লুমিং হয় ওই সময়ও থাকে। সেই সময় কিন্তু ওই ভোরটা, ওই রাঢ় বাংলার ভোরটা মানে অদ্ভুত, অসাধারণ, অপূর্ব অপূর্ব। যাক, চিরন্তন, হ্যাঁ। তোমারও একটা সুন্দর কবিতা শুনবো। তোমার কাছে আমি বলেছিলাম সেই মানে তোমার একজন বৃদ্ধার একটা সাইকেল কিনে দেওয়ার, এটাও একটা শখ। সেই কবিতাটা পড়ো একটু শুনি। এইটা বলি আর কি। এটা কবিতাটা নিয়ে এক কথা বলতে গেলে হয়তো কোথাও এখানে আমাদের যে সমাজের বর্তমানেও মেয়েদের যে অবস্থা, অন্তত আগে যেটা ছিল সেটা বোধহয় কোথাও উঠে এসেছে। এখন তো অনেক পরিবর্তন হচ্ছে, হবে ভালোর জন্য আশা করি। কবিতার নাম সাইকেল। চাকরি পেয়ে মাকে কিনে দিয়েছিলাম গরম, লাল পাড়ে জরির ফুল যেমন সিনেমায় হয় আর কি। বাবাকে একটা সাদা কাশ্মীরি শাল, পিসিকে ঘড়ি, মামার জন্য নিয়েছিলাম পছন্দের স্কচ। খালি বুড়ি ঠাকুমার জন্যই কি নেব ভেবেই পেলাম না। বুড়ির লাগেটাই বা কি? সরু পাড় সাদা শাড়ি, খানিক পান আর দোক্তা, কটা গল্পের বই। চোখের কারণে সে সময় তাও পড়তে পারতো না বুড়ি। অফিস থেকে ফিরে একদিন বুড়িকে জিজ্ঞাসা করলাম, তোমায় কি দেব বলো তো? ফুলতোলা লেসের চাদর, ছেলেবেলার গল্পে শোনা বাহারি পানের ডিবে মিনে করা, জুঁই ফুলের আতর, নাকি সোনার জল করা চশমা? হঠাৎ চোখ তুলে আমার ঠাকুমা বলে উঠল, আমায় একটা সাইকেল কিনে দিবি মানু? সাইকেল? মাথাটা গেল না। বুড়ো বয়সে সাইকেল চালানো শিখতে গিয়ে হাড়গোড় ভেঙে শেষে কি মরতে চায় নাকি? এই বয়সে কেউ সাইকেল চালানো শেখে? পাগল! কোন বয়সে মেয়েরা সাইকেল শেখে রে মানু? ছেলেবেলায় দাদারা সাইকেল নিয়ে যেত গোয়ালপাড়ার মাঠে, দিনেও সেখানে ঘুপচি অন্ধকার, তক্ষক ডেকে ওঠে থেকে থেকে। সন্ধ্যার পর বটের আঠার মতো জ্যোৎস্না ঝরে পড়ে পাতার থেকে। মাঝরাতে নেমে আসে পরী, তাদের দেখলে অন্ধ হতে হয়। মেজদা বলেছিল দেখাতে নিয়ে যাবে সাইকেল শিখলে। শেখার আগেই একদিন বাড়ি বদল হয়ে গেল। নতুন বাড়ি, নতুন সিঁদুর, নতুন মানুষ, নিয়ম কিন্তু একই। মেয়েরা আবার সাইকেল চালায় না। মেয়েরা মিষ্টি করে সেজে উঠোন থেকে দেখে তার বোর সাইকেল নিয়ে চলে যায় দূরে, আরো দূরে, দুটো চাকা বন বন করে ঘোরে ঘোরে, শুধু ঘুরেই যায়। মেয়েরা কখন সাইকেল শেখে রে মানু? ছেলেবেলা, যখন মা বিয়ের জন্য রান্না শেখায়। বিয়ের পর বর, শাশুড়ি, দেওর, ননদ সবার ফরমাস খাটতে খাটতে।
এখন যখন আমার সব কাজের শেষ, এখনো কি শেখার সময় হয়নি? ঠাকুমার সাইকেল শেখা হয়নি। শেখার আগেই বুড়ি শুকনো নদীর চর পেরিয়ে, ঝুমঝুমি গ্রাম পেরিয়ে, বাঁশবাগানের শেষ পেরিয়ে, গোয়ালপাড়ার মাঠ পেরিয়ে পরি হয়ে গেল। আমার মেয়েকে তাই সাইকেল শিখিয়ে দিচ্ছি। ডাক্তারবাবু বকে, ওর শরীরে যে রক্তের রাজরোগ, কেটে গেলে রক্ত বন্ধ হবে না, তবুও যত্নে শেখায়। সময়টা যে ভীষণ ভীষণ কম। কদিন পর ও যখন কলকাতা পেরিয়ে, বাংলা পেরিয়ে, ভারত পেরিয়ে, এশিয়া পেরিয়ে, পৃথিবী পেরিয়ে, দিগন্ত পেরিয়ে, সব পেরিয়ে মহাকাশে চলে যাবে, সেখানে ঠাকুমাকে সাইকেল শিখিয়ে দেবে। আর আমি চোখ তুলে মাঝরাতে দেখব, তারা ঝরা অন্ধকারে আকাশ গঙ্গার মাঝখানে দুজনকে নিয়ে একটা সাইকেল ছুটে চলেছে, বাই বাই পাই পাই শান শান। এই পয়লা বৈশাখের সকালে তো আপনি কাঁদিয়ে দিলেন, চোখে জল চলে এলো তো, ওটা অন্য জায়গায় চলে গেল সত্যি। একদম আমার। না যাই হোক, না এটাও দরকার। দরকার মানে হচ্ছে যে কোনো কিছুই একক নয়, পরিবার সবাইকে নিয়ে এখন বৃহত্তর বিষয়টা পরিবার। হচ্ছে যেটা যে আজকের দিনে আমরা শুধুমাত্র আনন্দ করব আর পেছনের যে ব্যাপারগুলো সেগুলোকে ভুলে যাব, হতে পারে না। কারণ আমারও কিছু কিছু বিষয় আছে যেগুলো আমার পূর্ণ হয়নি, আমার বাবা মার আমি করতে পারিনি, তারা যে, এগুলো তো সবারই আছে। অপূর্ণতা কাজেই থাকে। আজকে কিন্তু এই আনন্দের ভেতরে যদি আমরা একটু ওদেরকে মনে না তাদের রাখি, মনে করি। তাহলে পরে কিন্তু সেটা কেমন যেন মনে হয় যে আমরা বোধহয় তাহলে কি কৃতকর্ম করতে ভুলে যাচ্ছি, আমরা কি আমাদের পূর্বপুরুষদের কথা মনে করতে ভুলে যাচ্ছি। কাজেই যে কোনো আনন্দেও কিন্তু আমাদের কাছে সেই তারা কিন্তু ছায়া হয়ে, মায়া হয়ে আমাদের কাছে আসে। ঠিক আছে, সেই কারণেই তো যাই হোক, আমরা বরং এখন একটা কাজ করি, একটা সুন্দর আবৃত্তি শুনি। সুব্রত একটা আবৃত্তি শোনো। আমি বাংলার মাকে প্রণাম জানিয়ে কাজী নজরুল ইসলাম একটা কবিতা লিখেছিলেন, সেটাই আবৃত্তি করি। নম 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 বাংলাদেশ মম, চির মনোরম চির মধুর, বুকে নিরবধি বহে শত নদী, চরণে জলধি বাজে নুপুর, শিয়রে গিরিরাজ হিমালয় প্রহরী, আশিস মেঘবাড়ি সদা তার পরে ঝরি, যেন উমার চেয়ে এ আদরিনী মেয়ে, ওরে আকাশ ছে মেঘচিকুর। গ্রীষ্মে নাচে বামা, কালে বসে কি ঝড়ে, সহসা বরসাতে কাঁদিয়া ভেঙে পড়ে, শরতে হেসে চলে শেফালিকা তলে, গাহিয়া আগমনী গীতিবিধু। হরিদ অঞ্চলে হেমন্তে দুলায়ে, ফেরে সে মাঠে মাঠে শিশিরে ভেজা পায়ে, শীতের অলস বেলা পাতা ঝরার খেলা, ফাগুনে পরে সাজ ফুলবধূর। এই দেশের মাটি জল ফুল ফলে, যে রস যে সুধা নাহি ভূমণ্ডলে, এই মায়ের বুকে হেসে খেলে সুখে, ঘুমাবো এই বুকে স্বপ্নাতু। নম 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 বাংলাদেশ মম, চির মনোরম চির মধুর। বাহ বাহ, অপূর্ব। বাহ বাহ, মন ভরে গেল। এই কবিতাটা মানে দেবদুলাল বন্দ্যোপাধ্যায় খুব করতেন। কাজী সব্যসাচীর কণ্ঠ। হ্যাঁ, কাজী সব্যসাচী এবং দেবদুলাল, এই দুজন তখনকার দিনে অবশ্যই কবিতাটা প্রথম যার গলায় আমি শুনেছিলাম সে হচ্ছেন শম্ভু মিত্র। শম্ভু মিত্রর গলায় প্রথম শুনেছিলাম, তারপর শুনেছিলাম দেবদুলাল এবং কাজী সব্যসাচীর গলায়। অ্যাকচুয়ালি ওরা দুজনে খুব অভিন্ন হৃদয় বন্ধু ছিল। যাই হোক, এত সুন্দর একটা কবিতা। সত্যিই তো আমাদের এই যে বাংলাদেশ, আমাদের যে অনেকে বলে যে পশ্চিমবঙ্গ আর পূর্ববঙ্গ,
আমার মনে হয় দুটো বঙ্গ মিলিয়ে একটা বাংলাদেশ। তাই হ্যাঁ, এই দুটো বাংলাদেশ মিলিয়ে দুটো বাংলা যে পরিধি, যে মানচিত্র, সেই দুটো বাংলার মানচিত্রকে একসঙ্গে মিশিয়ে দেওয়ার জন্যই কিন্তু আজকের এই যে পয়লা বৈশাখ। একদম তাই। আমরা পয়লা বৈশাখে আজকে করছি, কিন্তু পয়লা বৈশাখে আজকের দিনে যদি কেউ বাংলাদেশে যাও তাহলে দেখবে যে ওখানে কি উন্মাদনা। 21শে ফেব্রুয়ারিও সেই উন্মাদনা নেই যে উন্মাদনা পয়লা বৈশাখের নববর্ষের উন্মাদনা। হ্যাঁ, না আমি গেছি, আমার খুব ভাগ্য ভালো যে আমি সেটা দেখে আসতে পেরেছি যে কি অদ্ভুত একটা, সবার ভেতরে মানে আবাল বৃদ্ধ বনিতা সবাই নতুন জামা কাপড় পরে সবাই সবাইকে কোলাকুলি করছে, সবাই মিষ্টি খাচ্ছে, সব রাস্তায় রাস্তায় গান গাইছে, কবিতা পড়ছে, সমস্ত মোড়ে মোড়ে আলপনা দেওয়া, সেখানে ফুল ছড়ানো, সে একদম অপূর্ব জিনিস। সকাল থেকে রাত এই দৃশ্য না দেখলে পরে কেউ মনে করতে পারবে না। আমরা আমাদের ছোটবেলার কথা বলছি, ওরা যদি নাকি এই বেলাটাকে হারিয়ে ফেলে তাহলে সত্যি আমাদের এই যে পয়লা বৈশাখটা, এটা বোধহয় অনেকটাই হারিয়ে যাবে। হ্যাঁ, আমাদের তো এখন নতুন সিস্টেম না, পয়লা জানুয়ারি, হ্যাপি নিউ ইয়ার। না, তবে পয়লা বৈশাখে কিন্তু আমার পাড়াতে এখনো প্রভাত ফেরি একটা বেরোনো, গান একটু মানে এখনো কোনো কোনো জায়গায় হচ্ছে, হয়তো আবার একটু একটু করে, সেটা ভুল হয় না, হয় এখন না সংগঠিত উপায়ে হয়, প্রজন্মকে ওইদিকে এগিয়ে দিতে, সংগঠিত উপায়ে হয়। মানে আমাদের সময় হয়তো একটা পাড়ার একটা লেন, হ্যাঁ, ওর শাড়ি তার শাড়ি নিয়ে এসে মোটামুটি কৃষ্ণচূড়ার ডাল ভেঙে নিয়ে এলো, কেউ রাধা চূড়ার ডাল ভেঙে নিয়ে এলো, ঠিক আছে, একদম নিজেরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ওখানে মানে শুরু করে দিলাম। কিন্তু এখন এক সপ্তাহ, এক মাস আগের থেকে রিহার্সাল দিয়ে তুই এই কবিতা, না তার পিছনে একটা আবার মানে আমি সেইখানে জিনিস থাকে, তারা করবে, তাদের মানে সবকিছুটা সিস্টেম, পাড়ার ভেতরে যে সবাই মিলে করতে পারবে সেরকম ব্যাপার নেই। ওকে ডেকেছিস কেন, ওকে ডাকিসনি কেন, এই ব্যাপারটা কিন্তু এখন তৈরি হয়ে গেছে। যাই হোক, সে সঞ্জয় আর একটা কবিতা পড়। আপনি কখন শোনাবেন? শোনাবো। হ্যাঁ, প্রদীপদার কবিতা তো আমরা শুনছি না। প্রদীপদা, তুমি কিন্তু আসানসোলকে ভুলতে পারছো না, অনেক মানে পুরস্কার পেয়েছে না। আসানসোলে আমাদের যে যুগসৈনিকের কবিতা উৎসবটা হলো পশ্চিম বর্ধমান জেলার, মানে ফাটাফাটি হয়েছে। প্রায় শখানেক কবি, সাহিত্যিক, শিল্পী সবাই এসেছিলেন এবং কি উচ্চ মানের হয়েছে, প্রদীপদা নিজে নিশ্চয়ই বলবেন। সেটা তো ভালো হয়েছে, আমি প্রদীপদাও ভুলতে পারছেন না, অনেকগুলো আসানসোল নিয়ে কিছু করবি নাকি? সেটা তো করেছেন না, সে তো ঠিকই আছে। তুই কি আসানসোল নিয়ে কিছু করছিস? না, আমি ভাবছি আর কি অনেকগুলো জামা প্যান্ট পেয়েছিল, এই জন্য ভুলতেই পারছি আসানসোলটা। যাই হোক, আমি আরেকটি ছোট্ট কবিতা, মানুষের ভালোবাসা পেয়েছিলাম, সবচেয়ে বড় কথা। তুমি তো বড় প্রেমিক পুরুষ না? প্রেম কি আছে পৃথিবীতে? যদি প্রেম না দিলে না প্রাণে, তাহলে কেন আকাশ ভরে দিলে, কি করে প্রেম করা যায় বলো তো, একটু শিখিয়ে দেবো। আমি একটু পড়ছি। চড়ক। ঘুরছি, ঘুরে যাচ্ছি গোবরে পোকার মতো। শ্রদ্ধা, ভালোবাসা, স্নেহ, মায়া কোথায়? একান্ত সব অনুভূতি নিয়ে ঘুরে যাচ্ছে সময়। বুঝতে পারছি না কে শিক্ষক, কে তুমি, নেতা নাকি অকৃতদার, নাকি তোলাবাজ, নাকি তুমি কবি বা সর্বজ্ঞানী, কে শ্রদ্ধার বা ভালোবাসার? স্নেহ, মায়া, মমতা দগ্ধ দুপুরে কৃষ্ণচূড়ায় দোল খায়। একটা ঘুরে ঘুরেই যায় চরকের পুণ্যার্থীর মতো। না কোথাও কষ্ট নেই, দুঃখ নেই, ক্ষোভ নেই, শুধু বৃত্তাকারে ঘুরে যাওয়া। ঘূর্ণনের অভিঘাতে আমি এখন সফল পূর্ণার্থী। অনুভূতিগুলো নির্ভেজাল বাঁশ পাখির চোখের সাথে জীবন নিরীক্ষণ করে। আমি শুধু ঘুরেই যাই, গুবরে পোকার মতো নির্লিপ্তভাবে ঘুরেই যাই। গুবরে পোকা দেখেছিস কখনো? আরে আমি কোথায় থাকতাম জানো, দণ্ডকারণ্যে থাকতাম। আমার না চড়ক, হ্যাঁ আমার ছিল ঠিক। আমার মনে হলো যে গত মানে একদিন দুদিন ধরে যে চড়ক গেছে আর কি, নববর্ষের ঠিক আগের দিন আমাদের চৈত্র সংক্রান্তির দিন দুদিন ধরে মানে চড়ক আমার ওখানে এক সময় হতো। সংক্রান্তিতে চড়ক, এখন তো আর সেটা দেখাই যায় না। আমার সময় বাড়িতে কিন্তু খুব ওই চড়কের সন্ন্যাসী আসতো। এই বছর হঠাৎ আমি অনেক কাল পরে দেখলাম মেয়েকে দিয়ে ওই সিধে দেওয়ালাম ওই চাল, আলু, একটা টাকা 2 টাকা দিয়ে যে সিধে দেওয়া হতো। মহাদেবের চরণের সেবা লাগে।
আমি মহাদেব আমাদের ঠিক আছে। পাড়ায় কই এবারে দেখলাম না তেমন ভাবে। না আমি অনেক বেশ কবছর পরে বেহালায় দেখলাম। চড়কটা হতো। দাদা বেহালায় সেই কিন্তু শশা চড়কটা কেটে হতো। হ্যাঁ। লঙ্কা দিয়ে ছোট ছোট আলুর দম, এই আহা। চড়ক মেলার হ্যাঁ ঠিক, আমার মানে চড়ক মেলার আর কিন্তু এই মাটির পুতুল কেনা। না না মেলা তো আর ওই ঝাঁপ মানে ওটা আমি জানি না ঝাঁপটা, আগুনে, মহিলাদের হ্যাঁ। কতটা আর কি ভালো লাগতো, বাচ্চা মেয়েদের, ভয় লাগতো। বাট আমাদের ওই ছেলেদের তো খুব সাংঘাতিক ইন্টারেস্ট ছিল আর কি, ওই আমার খুব ভয় লাগতো। উপর আর চড়ক থেকে ঝাঁপ সন্ন্যাসীরা দেবে। যখন ঘুরতে যায় শিব দুর্গা সেজে সব একে একে যায়, বাচ্চাদেরও দেখতে খুব ভালো লাগে ওইটা। হ্যাঁ আচ্ছা সে মমতাদি কি আরেকটা কবিতা পড়বেন এখন? আপনি বললে পড়বো। বলুন শুনি। মমতাদি সত্যি সুন্দর লেখে, অ্যাকচুয়ালি মমতাদি আমার ইন্সপিরেশন। বাপরে, একটা প্রেমের কবিতা শোনাই এই পয়লা বৈশাখের সকালবেলায়। তেমন করে আমায় তুমি চাও কি, তেমন করে আমায় তুমি চাও কি, যেমন করে জ্যোৎস্না নামে ফলন্ত ধান খেতে রালে, পাখ পাখালির ডাকে যেমন ভোরের আকাশ দু চোখ মেলে, লজ্জারাঙা বধূর ঠোঁটে মুচকি হাসি, নিটোল গালে ছোয়ালে ঠোঁট খুশির খবর পাও কি, তেমন করে আমায় তুমি চাও কি, যেমন করে নদীর বুকে জোয়ার আসে দুকুল ভাসে, বহু যুগের ওপার থেকে বাঁশির ধ্বনি ভেসে আসে, যেমন করে চাতক ওরে দু এক ফোঁটা জলের আসে, তার যতটা আকুলতা কাছাকাছি যাও কি, তেমন করে আমায় তুমি চাও কি, যেমন করে আসলে কাছে শিরায় শিরায় মাদল বাজে, বুকের মাঝে আধারে কি হাজার জোনাক অমনি নাচে, মিটেও কি আস মেটে না মন বারে বারে চায় কি কাছে, বিপদ বাধা তুচ্ছ বলে দাও কি, তেমন করে আমায় তুমি চাও কি, যেমন করে আমার পাশে চাঁদের হাসি মলিন লাগে, বাসলে ভালো অন্য কেউ বুকে তীব্র ঈর্ষা জাগে, যেমন করে জীবনকে চাও মৃত্যু যখন দাঁড়িয়ে আগে দুহাত বাড়ায় জীবনকে আঁকড়াও কি, তেমন করে আমায় তুমি চাও কি। আহা, অপূর্ব অপূর্ব। বুঝলি সঞ্জয়, প্রেম কাকে বলে বুঝেছিস? আমার কাছে কি শিখবি? হ্যাঁ আমি তো বাচ্চা, নেহাত শিশু। এ বাবা, হ্যাঁ তাই দেখছি খুব বুঝেছিস? কষ্ট হচ্ছে, খুব কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে না? কোন দিকটায়? বাদিকটাতে বুঝতে পারছি না তাই কষ্টটা বাদিকটাই ব্যথা ব্যথা করছে। এই তো বলো, কিন্তু প্রদীপদার কবিতা আমরা এবার হ্যাঁ এখনো হ্যাঁ একটাও একটা এটাই। প্রদীপদার আমি কবিতা শোনাবো, শুনতেই হবে। এখনই একটা শুনে নি ছোট্ট করে। হোক একটা। প্রদীপদা আমাদের অনুপ্রেরণা, প্রদীপদা আমাদের কলম ধরতে অনুপ্রাণিত করে। একদম শুধু মানে আমাদের নয়, আমার ধারণা মানে যুগ সাগ্নিকে এত নতুন কবির লেখা বেরিয়েছে এবং তাদের অনেকেই কিন্তু আজকে অত্যন্ত ভালো লেখেন ফেসবুকে, বিভিন্ন পত্রপত্রিকায়। আমি নিজেই তো কোনোদিন প্রদীপদা না থাকলে লেখালেখি সিরিয়াসলি এখনো নেওয়া হয়নি বোধহয়, কিন্তু অন্তত কিছু লিখবো সেটাই ভাবতে পারতাম না প্রদীপদা না। এমন আন্তরিক ভাবে যুব সাগ্নিকে প্রদীপদাই পারে সবাইকে সবাইকে, এবং টেনে সব নিতে। সময় নতুন নতুন মুখ দেখি, মানে যুগসাগ্নিকে আসার কিন্তু সদস্যের শেষ নেই, সবাই আসে সবাই। না না, এবং স্বাভাবিক। শুধু তো আর লেখার টানে জন্য তো, নয়, টানে মানে একটা ভালোবাসা, নাচ গান ভালোবাসা। সমস্ত কিছু বাংলা ঠিক। ওটা সংস্কৃতি। সংস্কৃতির দিকটা সমাজসেবা, মানে সবচেয়ে বড় কথা। আমি এই প্রসঙ্গে বলে রাখি আর কি, যারা শুনছেন দেখছেন দর্শকরা, যে মানে প্রদীপদা একটি অনুষ্ঠান যুগসাগ্নিকের তরফ থেকে করা হয়, প্রদীপদার তরফ থেকে যতদূর বাংলা ভাষা, সেখানে কিন্তু বাংলা ভাষার সমস্ত স্ফিয়ার, সমস্ত অংশকে নিয়েই কাজ করা হয়। সেটা নাচ গান, নাটক, নাটক, আবৃত্তি, শ্রুতি নাটক,
লেখা, গল্প, সমস্ত কিছু থাকে। কিছু বাদ সারা যায় না। কলকাতার এতগুলো মঞ্চকে নিয়ে কিভাবে 11, 12, বিভিন্ন 13 দিন হ্যাঁ, ধরে এরকম একটা বিভিন্ন অনুষ্ঠান মঞ্চ। করা কিন্তু মুখের মানে কথা একটা বলা। লিটল ম্যাগাজিনের পক্ষে সহজ নয়। অদ্ভুত ওনার প্রাণপ্রাচুর্য, মানে সব সময় আমি সবসময়। প্রথম আর- আলাপ হওয়ার পরে আমি তো অবাক হয়ে যেতাম যে ভদ্রলোক প্রত্যেকদিন, আজ দেখছি পুরুলিয়ায়, তারপরের দিন দেখছি আসানসোল, তারপরের দিন আবার কলকাতা, তারপরের দিন শান্তিনিকেতন, আর সবচেয়ে মানে বড় করেন কথা, কি করে আমি বুঝে উঠতে পারতাম না। না এটা মনে, তার সঙ্গে যে সমাজ সেবামূলক যে কাজটা করে যুব সার্নিক, হ্যাঁ। প্রদীপদার হাতে ধরে বিভিন্ন ভাবা যায় না। বিভিন্ন পরিস্থিতিতে আর বেশি Actually বলো না। সমাজসেবা না, আমার মনে হয় এইটুকু আমার বলা উচিত জনসেবা। যে সাহিত্য কথাটার মানে তো সঙ্গে চলা। এবার আমি সঙ্গে চলা মানে কি? মানুষের সঙ্গে চলা, প্রকৃতির সঙ্গে চলা। যদি এই মানুষের সঙ্গে চলা, প্রকৃতির সঙ্গে চলা মানে হচ্ছে মানুষের সুখ দুঃখের সঙ্গে চলা, মানুষের বিষাদ অশ্রুর সঙ্গে চলা, মানুষের আনন্দ আহ্লাদের সঙ্গে চলা। একই সঙ্গে প্রকৃতিরও তাই। যেরকম বললাম বৃক্ষরোপণের কথা, আমরা এই উৎসব করি বৃক্ষরোপণ। আমরা যেখানে যেখানে যাই সেখানে কিছু না হলেও কয়েকটা করে গাছ সেখানে পুঁতে দিয়ে আসি। এবার ধরুন এই যে আমফান গেল, আমফানে এত মানুষ গৃহহারা হয়েছে, আমরা কিছুই করে উঠতে পারিনি সেরকম, কিন্তু যতটুকু পেরেছি করেছি। আমরা এই যে কোভিড গেল, কলেজ স্ট্রিটের বই পাড়া বাঁচাও, হ্যাঁ কলেজ স্ট্রিটে বই পাড়ার এরকম কলেজ স্ট্রিট ডুবে গেছে। কলেজ স্ট্রিটে যারা নাকি ওই বই বাইন্ড করতেন, বই বাঁধাইয়ের কাজ করতেন, ছাপাখানার এই সমস্ত কর্মীদের, তাদের গিয়ে এককালীন করে কিছু টাকা আমরা তুলে দিয়ে এসেছি হাতে হাতে। এরকম করে ধরুন এই আমফানে কাকদ্বীপে, নামখানায়, আমাদের মন্দারমণিতে, দীঘায়, সমস্ত জায়গায় গিয়ে ওষুধপত্র, দিদির ওষুধের ওখানে চাকরি করেন, দিদির ইস্ট ইন্ডিয়া ফার্মাসিউটিক্যালস, ওখান থেকেও দিদি প্রচুর ওষুধ আমাদেরকে, আমরা কিনে নিয়েছি, কিন্তু তখন অ্যাভেলেবিলিটাই একটা কোশ্চেন ছিল। এই সমস্ত ওষুধপত্র, জামা কাপড়, খাবার দাবার, শুকনো খাবার দাবার সব কিছু নিয়ে এই যে আমরা ছুটে গেছি, এটা কিন্তু এটাই সাহিত্য। আমি একটা ঠান্ডা ঘরে বসে লিখলাম যে শোনো রে ফাগুন হাওয়া, প্রেম করেছি আমি এটা লিখতেই পারি, কিন্তু আসল প্রেম কিন্তু জীবনের সাথে জীবনের প্রেম। যদি আমি সেই জীবনকে সাথে জীবনকে প্রেমে না মিলিয়ে দিতে পারি, তাহলে পরে কিন্তু এই যে ধরুন মানিক বন্দ্যোপাধ্যায়, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, সমরেশ বসু, এরা কিন্তু তৈরি হতেন না। বলতে কোনো দ্বিধা নেই, এখনকার কোনো সাহিত্যিক কি কোনো কবি কিন্তু আগেকার যে কবি সাহিত্যিকরা ছিলেন সেই রেঞ্জে যেতে পারছেন না। তাদের মতন কিন্তু গান লেখা হচ্ছে না এখন, তাদের মতন কেউ ফুটবল খেলতে পারছেন না এখন, তাদের মতন করে কেউ কিন্তু কোনো বাউলও একতারা বাজাতে পারছেন না। তো যাই হোক, এটা বলি। আর একটা কবিতা আমি মনে হয় আজকের দিনের জন্য প্রাসঙ্গিক হবে। তখন একটা দিন ছিল, কুলোর ওপর ধান ছিল, ধানগুলোরও মান ছিল, তার সাথে কিছু তুষ ছিল, হাওয়ায় ওরা উড়ছিল, খুদগুলো সব একটু করে কুলোর নিচে জমছিল। তখন একটা দিন ছিল, ঠাকুমার সাথে দিদা ছিল, আম বাগানে আম ছিল, জামের গাছে জাম ছিল, পাড়ার গাছ আমার ছিল, আমার বাড়ির যত গাছের সব ফলেরা পাড়ার ছিল। তখন একটা দিন ছিল, হাড়ি কড়াই এক ছিল, দুপুরবেলা খাওয়ার পরে দাওয়ার পরে পা ছড়িয়ে খোলা চুলের দল ছিল, সাদা রঙের পাঞ্জাবি আর লালচে ডুরে শাড়ি ছিল। তখন একটা দিন ছিল, পানের ডিবে পান ছিল, বস্তা ভরা চাল ছিল, সোনামুগের ডাল ছিল, হাতে ঝুলিয়ে মাছ ছিল, গাঙ্গুরামের দই ছিল, ইলিশের সে স্বাদ ছিল। তখন একটা দিন ছিল, রান্নাঘরে ঝুল ছিল, ঝুল মানে কালি ঝুল। তখন একটা দিন ছিল, রান্নাঘরে ঝুল ছিল, চৈত্র মাসের শেষের দিন ঘরদোর সাফ করা ছিল, মাটির উনুন লেপা ছিল, সকালবেলায় পেটটি পুড়ে দই ছাতুর ফলার ছিল। তখন একটা দিন ছিল,
সোনার দোকানে খাতা ছিল, মুদি দোকানে বাকি ছিল, মায়ের মাসির কাপড় চোপড় কেনার দোকানে ধার ছিল। সন্ধে হলেই সবাই মিলে হাল খাতাতে যাওয়া ছিল। তখন একটা দিন ছিল, বেড়ার ঘরে শালের খুঁটি, বাংলা ক্যালেন্ডার ছিল, লক্ষ্মী গণেশের ছবি ছিল, সাঁঝে শাঁখে ফু ছিল। হয়তো পকেট খালি ছিল, কিন্তু মায়ের দুগাল জুড়ে মন ভরানো হাসি ছিল। আজও তো বেশ মল আছে, সেসব মলে ঝলমলে সব নরম পেলব সুখ আছে। পেল্লায় সব স্পা আছে, প্যাডিকিওর ম্যানিকিওর নকল ম্যানিকুইন আছে। সব আছে, তবু সুখ আছে। তখন কিন্তু সুখ ছিল, ভালোবাসা রাখার মতো ইয়াব বড় সব বুক ছিল। তখন কিন্তু সুখ ছিল, ভালোবাসা রাখার মতো ইয়াব বড় সব বুক ছিল। তখন কিন্তু সুখ ছিল, তখন কিন্তু সুখ ছিল, তখন কিন্তু সুখ ছিল। অসাধারণ, তো আমাদের যে মানে অসাধারণ। একটা যৌথ জীবন ছিল, সেই নস্টালজিয়াটাকে আপনি এত সুন্দরভাবে নিয়ে এলেন। এই যৌথ জীবন সত্যি আস্তে আস্তে কোথায় হারিয়ে গেছে। শাঁখের আওয়াজও শোনা যায় কিনা সন্ধ্যেবেলা, না অ্যাকচুয়ালি সন্ধ্যে হলে ব্যাপারটা কি, এটা তো নস্টালজিক হওয়ারই মানে আমার যে নস্টালজিক হ্যাঁ, সেন্স গুলো একদম। সেগুলো তো এখানে কাজ করেছে বটেই। ঠিক। সত্যি এখন ভাটফুল দেখতে পাও তোমরা বলো? না কলকাতায় পাই না। আমি কিন্তু পুরুলিয়া গিয়ে এবার ভাটফুল হ্যাঁ, দেখেছি। এবার বাঁকুড়াতে একদম ভোরে ফুটে এবার যাচ্ছে আর কি। সত্যি কথা, এই ধুতুরা ফুল দেখতে পাও? তাই তো। এই চৈত্র সংক্রান্তিতে কিন্তু ধুতুরা ফুলের মেলা থাকতো সব। প্রকৃতির পরিবর্তনগুলো চিরন্তন যেটা বলছিলেন, যে এখনো একটু গ্রামের দিকে গেলে এখনো সেটা বোঝা যায় যে প্রকৃতির পরিবর্তন গ্রামে হচ্ছে। পাওয়া যায়। হ্যাঁ সেই অ্যাকচুয়ালি আমরা যারা শহরমুখী মানুষ, ঠিক আছে, যারা শহরতলিমুখী মানুষ, তারা কিন্তু আমাদের যে ছেলেবেলাগুলো সেগুলো সব হারিয়ে ফেলেছে। ঠিক। আর এই হারিয়ে ফেলাগুলো কিন্তু আমাদের এখন নকল একটা ঐশ্বর্যের দিকে টান মেরে এগিয়ে নিয়ে যাচ্ছে, যেখানে সুখ নেই, যেখানে শান্তি নেই, কিন্তু ঐশ্বর্য আছে। আগে আমার গাড়ি ছিল না, এখন আমার গাড়ি আছে। আগে আমার বেড়ার ঘর ছিল, এখন ফ্ল্যাট আছে। আগে আমার মেয়ে না, আগে আমরা ধরো প্রাইমারি স্কুলের যে দাওয়া, সেখান থেকে শেয়ালের গর্তের মতন গর্ত দিয়ে উঠে ইয়েস স্যার বলতাম। এখন সব ইংলিশ মিডিয়াম স্কুলে 10 মিনিট আগে পৌঁছানোর বাধ্যবাধকতা আছে। গুড মর্নিং স্যার, গিয়ে গুড মর্নিং স্যার, গুড মর্নিং স্টুডেন্টস, এই ব্যাপারগুলো আছে। তো এই যে ব্যাপারগুলো পাল্টে যাওয়ার পৃথিবীর নিয়ম, পাল্টে যাবেই, যুগ পাল্টাবে। কিন্তু তার সঙ্গে সঙ্গে আমরা কি আমাদের ব্যাপারগুলোকে, আমাদের যে বাঙালিওয়ানা, আমরা কি সেই বাঙালিওয়ানাটাকে ধরে রাখতে পারছি? নিয়ে মনে হয় যেতে হবে পারছি না। পরবর্তী প্রজন্মকে। আমরা যুগসাগ্নিক সেই বাঙালিওয়ানাটাকে ধরে রাখার পক্ষে। আমরা সেই বাঙালিওয়ানাকে ধরে রাখার কাজ করতে চাই বলেই আমরা কিন্তু যত দূর বাংলা ভাষা বলি, ঠিক অর্থাৎ বাংলা ভাষা যেখানে যেখানে আছে, যে স্পেয়ারে আছে, সমস্ত কিছু বাংলা ভাষার আমরা এক করার চেষ্টা করি। একদম। সেটাকে চেষ্টা করি বলেই আমরা কিন্তু কলকাতায় না থেকে জেলায় জেলায় ছড়িয়ে যেতে চাই। এই যে ধরো 16টা জেলায় আমরা কবিতা উৎসব করব, তার ভেতর 11টা জেলা ইতিমধ্যেই 1.5 মাস সময়ের ভেতর আমরা কভার করেছি। এর পরেও কিন্তু আরো আছে, আমরা যাব। এই 28 তারিখ আমাদের বর্ধমান জেলার কবিতা উৎসব হবে। 10 তারিখ 10ই অগাস্ট বীরভূম জেলার কবিতা উৎসব হবে, এবং লক্ষ্মী পুজোর পরের দিন উত্তরবঙ্গের কবিতা উৎসব হবে। এগুলো হবে, ঠিক আছে, কিন্তু তারপরে আবার সেই 13 দিন ধরে যতদূর বাংলা ভাষা হবে। অর্থাৎ আমরা কিন্তু নিরন্তর শুধুমাত্র একটা পত্রিকা করে নিজেদের দায়িত্ব মানে কৌলীনতার পর্যায়ে আটকে নেই। যে অনেকেই আছেন যে যারা বড় বড় কবিদের পেছনে ছুটে তাদেরকে নিয়ে কাজ করতে গৌরব বোধ করেন। আমরা কিন্তু গ্রাসরুট লেভেলে যারা মাটির সাথে মিশে আছেন সেই সমস্ত কবিদের তুলে আনার চেষ্টা করি, তাদের দিয়ে লেখানোর চেষ্টা করি, তাদের দিয়ে আঁকানোর চেষ্টা করি, আবৃত্তি করানোর চেষ্টা করি। যাই হোক, এই যে গুরুগম্ভীর আলোচনা, এটা থেকে একটু আমরা একটু সরিয়ে নিই, মানে নিজেদেরকে। ইন্দ্রাণীর একটা গান, হ্যাঁ, অনেকক্ষণ গান হয়নি, এটা একটু দরকার ছিল।
তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছো নিচে আমায়, নইলে ত্রিভুবনেশ্বর তোমার প্রেম হতো যে নিচে, তাই তোমার আনন্দ আমার পর। আমায় নিয়ে মেলেছো এই বেলা, আমার হিয়ায় চলছে রসের খেলা। আমায় নিয়ে মেলেছো এই মেলা, আমার হিয়ায় চলছে রসের খেলা। মোর জীবনের বিচিত্র রূপ ধরে তোমার ইচ্ছা তরঙ্গিছে, তাই তোমার আনন্দ আমার পর। তাই তো তুমি রাজা রাজা হয়ে, তবু আমার হৃদয় রাগে ফিরছো কত মনোহর বেশে প্রভু, নিত্য আছো জাগে। তাই তো প্রভু যেথায় এলো নেমে, তোমারি প্রেম ভক্ত প্রাণের প্রেমে। তাই তো প্রভু যেথায় এলো নেমে, তোমারি প্রেম ভক্ত প্রাণের প্রেমে। মূর্তি তোমার যুগল সম্মিলনে, সেথায় পূর্ণ প্রকাশিত, তাই তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছো নিচে আমায়, নইলে ত্রিভুবনেশ্বর তোমার প্রেম হতো যে নিচে, তাই তোমার আনন্দ আমার পর। বাহ, বাহ, খুব সুন্দর। দারুণ দারুণ। এখন ব্যাপারটা হচ্ছে রবীন্দ্রনাথও কিন্তু মাটিতে নামতে চাইছেন, রবীন্দ্রনাথও কিন্তু বলতে চাইছেন যে আমি ছাড়া কিন্তু তোমার কোনো অস্তিত্ব নেই, আমি আছি তাই তুমি আছো, তাই না? আমার আনন্দ। কাজেই সেই রেস ধরেই এখন আসবো আমরা সুব্রতর একটা কবিতায়। আমি জয় গোস্বামীর একটা ছোট্ট কবিতা বলবো। কবিতাটার নাম নুন। দাদা একটু বাজাবেন। আমরা তো অল্পে খুশি, কি হবে দুঃখ করে, আমাদের দিন চলে যায় সাধারণ ভাত কাপড়ে। চলে যায় দিন আমাদের অসুখে ধার দেনাতে, রাত্রির দুভাই মিলে টান্দি গঞ্জিকাতে। সব দিন হয় না বাজার, হলে হয় মাত্রা ছাড়া, বাড়িতে ফেরার পথে কিনে আনি গোলাপ চারা। কিন্তু উঠব কোথায়, ফুল কি হবেই তাতে, সে অনেকে পরের কথা, টান্দি গঞ্জিকাতে। আমরা তো এতেই খুশি, বলো আর অধিক কে চায়, হেসে খেলে কষ্ট করে আমাদের দিন চলে যায়। মাঝে মাঝে চলেও না দিন, বাড়ি ফিরি দুপুরে রাতে, খেতে বসে রাগ চড়ে যায়, নুন নেই ঠান্ডা ভাতে। রাগ চড়ে মাথায় আমার, আমি তার মাথায় চড়ি, বাপ বেটা দুভাই মিলে সারা পাড়া মাথায় করি। পুরি তো
তার তাতে কি, আমরা তো সামান্য লোক। আমাদের শুকনো ভাতে লবণের ব্যবস্থা হোক, আমাদের শুকনো ভাতে লবণের ব্যবস্থা হোক, আমাদের শুকনো ভাতে লবণের ব্যবস্থা হোক। মানে এই কবিতাটা শুনে আমার একটা কবিতা মনে পড়ে যাচ্ছিল, কিন্তু আজকে আর সময় নেই, সেই কবিতা পড়া যাবে না। সেটা যদি অন্য কোনো সময় আমি করতে পারি তাহলে আমি পড়ব, ভালো লাগবে। আমরা মোটামুটি শেষের দিকে, আমরা যে দুজন আমাদের সাথে সহযোগিতা করলেন যন্ত্রাংশের সঙ্গে, তাদের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিই। তারা হলেন, কিবোর্ডে আছেন গৌতম চৌধুরী, তবলায় আছেন শ্রী দিব্যেন্দু ব্যানার্জি। আমরা প্রায় কাছাকাছি বাড়ি আমাদের, এপাড়া ওপাড়া। যাই হোক, ওকে দেখে আজকে আমার সত্যি ভালো লেগেছে। ইন্দ্রাণীকে ধন্যবাদ যে দিব্যেন্দুকে এনেছ। এবার আমরা আমাদের শেষ অনুষ্ঠান যাচ্ছি মৌসুমীর কাছে। মৌসুমী, তুমি বরং আমাদের একটা ওই স্বরচিত কবিতা পাঠ করো। তুমি তো আবৃত্তি করলে আগেরটা, এবার তোমার নিজের একটা লেখা কবিতা আমরা শুনতে চাই। নববর্ষের অঙ্গীকার। এসো এসো নববর্ষ, এসো এসো বৈশাখ, এসো নব সংস্কৃতি, অপসংস্কৃতি দূরে যাক। আনবে নতুন সংকল্প, থাকবে দৃঢ় অঙ্গীকার, ভাঙতে হবে সব পুরনো প্রাচীর ধর্ম কারার। নতুন ভোরে বাজবে সানাই বিসমিল্লাহ খাঁ সাহেবের, যুগলবন্দি শুনবে ভারত আল্লাহ রাখা রবি শঙ্করের। বাজবে যখন শঙ্খ, আসবে কানে আজান সুর, সাম্প্রদায়িক বিভেদ নীতি থাকে যেন বহু দূর। ক্যালেন্ডারে থাকবে লেখা জন্মাষ্টমী ও দুর্গা পূজা, থাকবে সাথে গুড ফ্রাইডে, মহরম আর ঈদুজ্জোহা। মুসলমান বন্ধু থেকো দুর্গা পূজায়, হিন্দু বন্ধু ঈদে, বড়দিনে মাতবে সবাই বৈচিত্র্যের এই ভারতে। বিভেদ বিরোধ ভুলবে দেখো নতুন প্রজন্ম, বন্ধুত্ব নাম থাকবে শুধু, নয় পদবী নয় ধর্ম। শুদ্ধ করো, রক্ষা করো, মুক্ত করো কুসংস্কার, এসো এসো তরুণ সমাজ, সন্তান ভারত মাতার। এসো এসো তরুণ সমাজ, সন্তান ভারত মাতার। বাহ, চমৎকার। মুক্ত করো ভয়, আপন মাঝে শক্তি ধরো, নিজেরই করো ক্ষয়। এই যে আমাদের যে সমাজ আজকে যেরকম ভাবে বিভক্তকরণের মানে ভেঙে দেওয়ার, টুকরো করে দেওয়ার যে রাজনৈতিক অপচেষ্টাগুলো চলছে, আমরা যেন আজকে এই পয়লা বৈশাখের দিনে এই সকালবেলায় সেই শপথ, সেই অঙ্গীকার করতে পারি যে আমাদের ভেতর কোনো বিভেদ আমরা ঢুকতে দেব না। আমাদের যে বাঙালি সমাজ, বাঙালি বলতে কোনো ধর্ম নেই, বাঙালি বলতে শুধুই একটা ঐক্য। এবং সেই বাঙালি যারা আমরা বাংলা ভাষায় কথা বলি, যারা আমরা বাংলায় থাকি, তিনি অবাঙালিও হতে পারেন, কিন্তু বাঙালি অবাঙালি, হিন্দু, মুসলমান, খ্রিস্টান, পার্সি, জৈন সবাই মিলে আমাদের ভেতর যে অখণ্ড বাংলা, সেই অখণ্ড বাংলায় আমরা যেন সবাই বিভেদ ভুলে সবাই সবাইকে পরস্পরকে আলিঙ্গন করে আমরা আবার আজকের দিনে এই শপথ নিতে পারি যে আমরা বাংলাকে রক্ষা করব, আমরা বাংলা সংস্কৃতিকে রক্ষা করব, আমরা বাংলা ভাষাকে রক্ষা করব। জয় হোক বাংলা ভাষার, জয় হোক বাংলা সংস্কৃতির। আপনারা প্রত্যেকে আমাদের ভালোবাসা নেবেন, আমাদের প্রণাম নেবেন, আমাদের ধন্যবাদ জানবেন। আপনারা প্রত্যেকের কাছে আমাদের বিনীত আবেদন, আসুন পয়লা বৈশাখের দিনটা অন্তত মন খুলে একে অন্যের সঙ্গে আমরা বুকে বুক লাগিয়ে উচ্চারণ করি বাংলা মায়ের জয় হোক। শুভ পয়লা বৈশাখ। শুভ পয়লা বৈশাখ, সবাইকে শুভেচ্ছা। শুভ নববর্ষ।